তো বিসমিল্লাহির রহমানির রহিম। Dear Assalamu alaikum, sir. Assalamu alaikum. I think you are all well. Okay, having a nice time with your family and friends. তো যাই হোক, আমরা আসলে আজকে যেটা করাবো প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? প্রিপেয়ার হাউ টু প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের বাংলা কি আমরা জানি? রেওয়া মিল। হ্যাঁ, ঠিক আছে, রেওয়া মিল। তো আমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে করব, রেওয়া মিল কিভাবে করব, সেটা আসলে আমি আবারও বলি, শুরুতে অ্যাকাউন্টিং এর তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে কি আইডেন্টিফিকেশন, মানে আইডেন্টিফাই করা, যেটা আমরা চার্ট অফ অ্যাকাউন্ট শিখেছি, যে একটা ট্রানজেকশন হলে এটা কোন অ্যাকাউন্টে আমরা এটা করব, অ্যাকাউন্টে আমরা এটা কোন অ্যাকাউন্টে আমরা এটা অ্যামাউন্টটা লিখবো, তাই না? তো এই অ্যাকাউন্ট গুলো চেনার জন্য চার্ট অফ অ্যাকাউন্ট আমরা প্রথম ক্লাসে শিখেছি, তাই না? তারপরে যেমন চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, অ্যাসেটস, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, এক্সপেন্স, ইনকাম। এই পাঁচটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা শিখেছি। এগুলো হচ্ছে প্রথম কাজ অ্যাকাউন্টিং এর, আইডেন্টিফিকেশন, ঠিক আছে? দ্বিতীয় কাজ হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং মানে কি, কিভাবে একটা ট্রানজেকশন হলে এটা ডেবিট পাশে বসাবো টাকাটা না ক্রেডিট পাশে বসাবো, সেটা শিখিয়েছি, তাই না? রেকর্ডিং এ যেটা আমরা শিখতে গিয়ে আমরা কি শিখেছি, হোয়াট ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং এর ইকুয়েশন শিখেছি। ইকুয়েশন কি, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সমস্ত অ্যাসেটের যোগফল কার সমান হয়, সমস্ত লায়াবিলিটি মানে দায় প্লাস ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, ঠিক আছে? এটা হচ্ছে আধুনিক পদ্ধতি হিসাবে এই ইকুয়েশনটা। আরেকটা আমরা শিখিয়েছি যে হোয়াট আর দ্য থ্রি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর তিনটা স্বর্ণ সূত্র কি, সেক্ষেত্রে আমরা সমস্ত অ্যাকাউন্টকে তিন ভাগে ভাগ করেছি, তাই না? প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তৃতীয় হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা, ব্যক্তির নামে যে অ্যাকাউন্ট হয়। পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট করবো কাকে, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। যদি রিয়েল অ্যাকাউন্ট হয়, রিয়েল অ্যাকাউন্ট মানে কি সম্পদজাতীয় হিসাব। তাহলে সম্পদজাতীয় হিসাব হলে ডেবিট কাকে করবো, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। সোজা কথা হচ্ছে সম্পদ বাড়লে হবে ডেবিট, সম্পদ কমলে হবে ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব হলে কি আমরা কখন ডেবিট করব কখন ক্রেডিট করব। নামিনাল অল এক্সপেন্সে ডেবিট হবে অল এক্সপেন্স এন্ড লসেস, আর ক্রেডিট হবে অল ইনকাম এন্ড এক্সপেন্সেস, ঠিক আছে? অল ইনকাম এন্ড রেভিনিউ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রেকর্ডিং এর সিস্টেম। তারপরে আমরা তার মানে রেকর্ডিং এর কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু, সংক্ষেপে যেটা বলতেছি ইকুয়েশন, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ মানে অ্যাসেটস, এল মানে লায়াবিলিটিস, ওই মানে ওনার্স ইকুইটি, ঠিক আছে? তাহলে ইকুয়েশনের আমরা বাম সাইড কোনটা, অ্যাসেট। অ্যাসেট সব নরমাল ব্যালেন্স হবে ডেবিট, এটা মনে রাখবো ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসেট আমরা শিখছি, অ্যাসেট আন্ডার কি কি আছে, ক্যাশ আছে, তারপরে তোমার ল্যান্ড আছে, বিল্ডিং আছে, এগুলো সব আছে, ফার্নিচার ফিকচার, তাই না? এগুলা সব আছে, এগুলা সব বাড়লে কি হবে, ডেবিট হবে, বা নরমাল ব্যালেন্স ডেবিটে পাশে বসাবো। আর লায়াবিলিটি কি, আমরা কি শিখেছি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তাই না? এগুলা হলে আমরা কোন পাশে টাকাটা বাড়লে কোন দিকে বসাবো, ক্রেডিট পাশে বসাবো। তারপর ওনার্স ইকুইটি মানে কি, মালিকানা সত্ত্ব। এটার উদাহরণ কি, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি, তোমার ইনভেস্টমেন্ট করলে যে অ্যামাউন্টটা যে অ্যাকাউন্টে ডিপোজিট করো, ওটা হচ্ছে ক্যাপিটাল। তো এই ক্যাপিটাল বাড়লে কি হয়, ক্রেডিট হয়, ঠিক আছে? এগুলো আমরা শিখবো। তারপরে আরো আমরা থ্রি গোল্ডেন রুলস থেকে যদি আরো নিয়ে আসি, তাহলে সেখানে কি আছে, যে সমস্ত খরচ বাড়লে কি হবে, ডেবিট হবে। আর ইনকাম বাড়লে কি হয়, ক্রেডিট হবে। শুধু আমরা এইটুকু মূল মন্ত্র মনে রাখবো, ঠিক আছে, ডেবিট ক্রেডিটের জন্য। তাহলে আমরা চলে যাচ্ছি ট্রায়াল ব্যালেন্সে, ঠিক আছে? তো ট্রায়াল ব্যালেন্সে আমরা এই ডেবিট ক্রেডিটটা, ঠিক আছে, তোমাকে পরীক্ষা বা বাস্তবে তুমি যেটাই বলো না কেন, তোমার যে লেজার আছে, লেজার মানে খতিয়ান, তোমার এক বছর পরে তোমাকে জানতে হবে না তোমার প্রতিষ্ঠানে লাভ হচ্ছে না লস হচ্ছে। এই জন্য কি করতে হবে, আমাদেরকে লেজার থেকে ব্যালেন্স গুলা নিয়ে, এক বছরের টোটাল ফিগার গুলা নিয়ে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হবে। কেন করতে হবে, যে আমার হিসাব ঠিক আছে কিনা, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায়, তাহলে মোটামুটি ধরে নিব যে আমাদের হিসাব ঠিক আছে। অনেক সময় মিললেও কিন্তু হিসাব ঠিক থাকে না, তারপর ধরে নেবো হিসাব ঠিক আছে। আর বিভিন্ন কারণে ট্রায়াল ব্যালেন্স মিলে না, এগুলো তোমরা পড়ে নিবা, আমাদের এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা, কারণ আমাদের স্বল্পতার কারণে আমরা ডিটেলস এখন বলতে পারতেছি না, ঠিক আছে? তোমরা এগুলো পড়ে নিবা। আজকে জাস্ট একদম যেগুলো তোমাদের একদম বুঝতে কঠিন হবে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা কি মনে আছে কারো? ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট মনে আছে? পাঁচটা, যেমন প্রথম উপরে কোম্পানির নাম তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছি। ফাইন ফাইন, এরকম চুপ থাকলে তাহলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা কি, আমরা প্রথম উপরে কোম্পানির নাম লিখবো,
হ্যাঁ, এবিসি, ধরুন এবিসি একটা কোম্পানি, তারপর নিচে লিখবো কি ট্রায়াল ব্যালেন্স, তারপর লিখবো কোন সময়ের জন্য, ফর দ্য মান্থ এন্ডেড 31 ডিসেম্বর হতে পারে, জুন এন্ডে হতে পারে, তাই না, এরকম 30 জুন হতে পারে এরকম। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এটা লিখবো, লেখার পরে আমাদের ফরম্যাটটা কি হবে, একদম ওই জার্নালে আমরা 5টা কলাম পড়ছি না, ডেট, তারপর অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্সেও 5টা কলামই এখানে ডেটের পরিবর্তে কি হবে, সিরিয়াল নাম্বার হবে, তারপরে অ্যাকাউন্টস টাইটেল হবে জার্নালে যেটা ছিল, তারপরে তুমি রেফারেন্স নাম্বার লিখতে পারো, হ্যাঁ, আর ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স লিখবা, ঠিক আছে, এই 5টা কলাম, ঠিক আছে। এই তারপরে তুমি কিভাবে কি করবা, দেওয়া থাকবে তোমার পরীক্ষাতে, দেওয়া থাকবে যে একটা কোম্পানির ব্যালেন্স গুলা দেওয়া আছে 1 বছরের, তুমি এই ব্যালেন্স গুলা নিয়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করো, ঠিক আছে। তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, দেখি। হুম। তাহলে ট্রায়াল ব্যালেন্সে 5টা কলাম মনে থাকে, ঠিক আছে। তোমাদের এই যে গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে আজকে আমি কিছু দিয়ে দিয়েছি, কারণ ওই ওই ড্রাইভটা ওপেন হচ্ছে না, আমাদের যে কোর্স আউটলাইন আছে না, এটা ওপেন হচ্ছে না, মনে হয় তোমরাও পারতেছো না। এখানে আমি দিয়ে দিয়েছি এই যে প্রিপেয়ার, এই যে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছি, তারপরে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন আর ইনভেন্টরিজ, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ফাইন। হ্যাঁ, ইনভেন্টরিজটা কি স্যার? হ্যাঁ, আচ্ছা, এগুলো এখন পরে আমি বলতেছি, আমি সিরিয়ালি যাই, তোমার সমস্ত কোশ্চেন উত্তর দিব, ঠিক আছে। প্রিপেয়ার ট্রায়াল, আমরা এখন যাচ্ছি প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। এই যে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকম দেওয়া থাকে পরীক্ষাতে একদম সোজা, এই যে এরকম, from the following balances taken from the books of Messrs X and Y Company Limited prepare trial balance as on 31st December 1988, ঠিক আছে। এটাই কোশ্চেন, তোমরা কি করবা, হুবহু পরীক্ষায় কপি পেস্ট করবা, প্রথম কোনটা কপি পেস্ট করবা, এই যে আমরা ট্রায়াল ব্যালেন্সে কি লিখবো, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাকাউন্টস টাইটেল, তারপর রেফারেন্স, তারপর ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তাই না। আমরা এই কোশ্চেনটা থেকে এই যে অ্যাকাউন্টস টাইটেল মানে কোনগুলা, এই যে ক্যাপিটাল, পারচেজ, সানডি ডেটর্স, হ্যাঁ, সানডি ক্রেডিটর্স, এগুলো হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, ঠিক আছে। আমরা একটু মিউট করে নিই, কারে এনতে সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা পুরা একটু মিউট করে নিই। একটু মিউট করে নেই, একটু মিউট করে নেই প্লিজ, যাদের স্যার আপনি মিউট দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, প্লিজ, তাহলে দেখো দেখো এটা যেটা করতেছিলাম, যে এর কোশ্চেনটা এরকম থাকবে তো, তাহলে তোমরা এই যে ক্যাপিটাল, পারচেজ, সানডি ডেটর্স, হ্যাঁ, সানডি ক্রেডিটর্স, বিল্ডিং, মেশিনারিজ, এগুলা কি, হ্যাঁ, এগুলা সব হচ্ছে তোমার অ্যাকাউন্টস টাইটেল। তাহলে তুমি এই কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে এগুলা সব কপি পেস্ট করবা, অ্যাকাউন্টস টাইটেল করে লিখবা সিরিয়ালি, ঠিক আছে। লেখার পরে হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এটা করার পরে তার পুরো অ্যাকাউন্টসটা কি করবে, এগুলা যে যে এগুলা আছে, এগুলা সব তুমি কি করবা, হ্যাঁ, প্রথমে কি করবা, এগুলা সব কি কপি পেস্ট করবা, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টস টাইটেলের ঘরে এই যে ক্যাপিটাল, পারচেজ, সানডি ডেটর্স, এগুলা যা আছে না, সব তোমরা কপি পেস্ট করবা। হ্যাঁ, কপি পেস্ট করার পরে তারপরে তুমি কি করবে, তোমার কাজ কি, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, হ্যাঁ, ওইটা তুমি এই এই অ্যামাউন্ট গুলা পরে লিখবা, যেমন ক্যাপিটাল,
আচ্ছা বলো তো ক্যাপিটাল কি অ্যাসেট না লায়াবিলিটি? স্যার ক্যাপিটাল তো ওনার সিকিউরিটি স্যার। হ্যাঁ, তাহলে এটা লায়াবিলিটি তাই না? জি স্যার। দায় স্যার। হ্যাঁ, দায় হলে Credit এটা হবে, স্যার। ক্রেডিট হবে তাই না? ক্রেডিট পাশে বসবে আমাদের ওই যে ফরম্যাটে। পারচেজ কি বলো তো? স্যার ব্যয় স্যার। না, পারচেজ ব্যয় নাই। পারচেজ তো ব্যয় হইতে পারে আবার অ্যাসেট হইতে পারে, একই কথা। আচ্ছা ব্যয় হইলে, খরচ হইলে কোন দিকে? অল এক্সপেন্সেস কি হয়? ডেবিট। ডেবিটে হবে স্যার। Debit, ডেবিট স্যার। হবে স্যার। তারপরে সানডি ডেটর্স মানে অর্থ কি জানো? বিবিধ দেনাদার। হ্যাঁ, জি স্যার, অ্যাসেট স্যার, এটা ডেবিট হবে। হ্যাঁ, এটা এটা ডেবিট হবে। আর সানডি ক্রেডিটর্স মানে কি? পাওনাদার। স্যার পাওনা যায় স্যার। কি হয়? ক্রেডিট দায় হবে স্যার। এটা। ক্রেডিট হয় তাই না? আরেকটা বুদ্ধি শিখাই দেই। ডেটর্স মানে ডেবিট, যারা না বুঝি আমরা সায়েন্স বা আর্টস থেকে আসছি। ক্রেডিটর্স মানে ক্রেডিট সাইডে বসাই দিব, ঠিক আছে? পরে বুঝে নিব, ঠিক আছে? আচ্ছা বিল্ডিং মানে কি? অ্যাসেট না? অ্যাসেট কোন দিকে বসবে? ইকুয়াল টু এল প্লাস। স্যার Debit side এ, স্যার। ডেবিটে বসে স্যার। মেশিনারিজ, মেশিনারিজ তো অ্যাসেট, স্যার ডেবিট। ডেবিটে হবে স্যার। অ্যাসেট স্যার। তাহলে বিল রিসিভেবল, স্যার এটা এটাও এসে স্যার ডেবিটে হবে স্যার। এটা পাবো এটাও যে স্যার সম্পদ তাই না? ডেবিট। এটা ডেবিট। আর বিল পেবল মানে দিতে হবে, লাইবিলিটি, এটা দিতে হবে স্যার। ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা সেলস মানে কি? ইনকাম তাই না? সেলস মানে ইনকাম, স্যার এটা ক্রেডিট হবে স্যার। এটা ক্রেডিট। আর ট্যাক্স এবং ট্যাক্সেস, রেটস এন্ড ট্যাক্সেস, স্যার ট্যাক্স সেটা এক ধরনের এক্সপেন্স স্যার। এক্সপেন্স, তো এটা ডেবিট হবে, অল এক্সপেন্স ডেবিট। ডেবিট হবে স্যার। আচ্ছা ডিসকাউন্টটা কিছু লেখা নাই, কিছু লেখা না থাকলে ডিসকাউন্ট অ্যালাউড, তার মানে তুমি তোমার কোম্পানি থেকে ডিসকাউন্ট দিচ্ছ, দিলে লস না, এই জন্য এটা জি expense। স্যার তাহলে এটা ডেবিট। আর যদি ডিসকাউন্ট তুমি পাইতে তাহলে ডিসকাউন্ট রিসিভ লেখা থাকতো, ঠিক আছে? শুধু ডিসকাউন্ট থাকলে বুঝবা যে ডিসকাউন্ট অ্যালাউড, তুমি দিছো। আচ্ছা স্টক 1/1/1988 লেখা, এটা ওপেনিং স্টক না ক্লোজিং স্টক? স্যার এটা ওপেনিং। স্যার এটা ওপেনিং স্টক স্যার। আমরা করতে হবে 31 দিন। Opening stock, স্যার। মনে রাখবা একটা নোট, ওপেনিং স্টক আসবে পরীক্ষাতে, এখানে যদি 31/12 লেখা থাকে তো তাহলে এই টাকাটা স্যার closing স্যার stock। ক্লোজিং হতো স্যার। তাহলে নোট করে রাখো তোমরা, ক্লোজিং স্টক আসে না। ক্লোজিং স্টক বুঝবা কিভাবে? ভিতরে ডেটটা দেখে। আমাদের কোশ্চেনের ডেট মানে কি? যে 31শে ডিসেম্বরে, তো 31 ডিসেম্বর মানে শেষ। এখানে যদি 31শে ডিসেম্বর লেখা থাকতো তাহলে এই 7,000 টাকা ফিগারটা আমাদের ট্রায়াল ব্যালেন্স আসবে না। মনে রাখবা, এটা নোট দিয়ে রাখো, এটাই ব্যতিক্রম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যদি স্টকের বিপরীত কোনটা জানো? ক্যাশ এবং ব্যাংক, এটা লিখে রাখো। ক্যাশ এবং ব্যাংক হলে এটার বিপরীত। ক্যাশ এবং ব্যাংক হচ্ছে ওপেনিংটা আসে না কিন্তু ক্লোজিংটা আসে, লেখা রাখো এটা। ক্যাশ এবং ব্যাংক যদি এনে থাকতো স্টকের পরিবর্তে ক্যাশ এবং ব্যাংক থাকতে পারে না, তাহলে ক্যাশ এবং ব্যাংক যদি 1/1/1988 লেখা থাকে তাইলে আসবে না, ঠিক আছে? এটার উল্টা আর কি। এবং 31/12 লেখা থাকলে ক্যাশ এন্ড ব্যাংক তাহলে আসবে। তোমরা কি সবাই বুঝতে পারছো পার্থক্যটা স্টক এবং ক্যাশ এবং ব্যাংকের মধ্যে? ট্রায়াল ব্যালেন্সে এটা নোটটা লিখে রাখো, কারণ পরীক্ষাতে দেওয়া থাকতে পারে cash এবং bank। স্যার এটা একটু আরেকবার বলবেন? আমি বলি স্টক লেখা না, স্টক মানে কি? সমাপনী তাই না? মজুদ, সরি মজুদ। স্টক মানে মজুদ, এটা অ্যাসেট তাই না? যদি এই ভিতরে লেখা আছে 1/1, তার মানে কি? জানুয়ারি মাসের 1 তারিখে 1988 সালে, তার মানে এটা একটা বছরের শুরুতে না, ওপেনিং, এটা প্রারম্ভিক মজুদ। এটা প্রারম্ভিক মজুদ থাকলে আসবে। যদি এই স্টকের জায়গায় যদি 31/12 লেখা থাকতো তাইলে সেটা আসবে না, ক্লোজিং স্টকটা আসে না, ঠিক আছে? 31/12 লেখা মানে কি? এটা বছর শেষে, তো ক্লোজিং স্টকটা আসে না, সমাপনী মজুদ আসে না। একটু বাংলা লিখে রাখো তোমার নোটে। আর এইখানে যদি এই স্টকের পরিবর্তে ক্যাশ অথবা ব্যাংক থাকে, ক্যাশ আর ব্যাংক তো একই জিনিস, তোমার ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ এট ব্যাংক যদি 1/1 তারিখ থাকে তাইলে আসবে না। ওপেনিং ক্যাশ এবং ব্যাংক আসে না ট্রায়াল ব্যালেন্সে, ক্লোজিং ক্যাশ এবং ব্যাংক আসবে, এটার বিপরীত। একটু লিখে রাখছো তোমরা? ক্লিয়ার সবাই? জি স্যার মানে তার মানে স্যার এটা আমরা এন্ট্রি করব না যদি ব্যাংক অথবা ক্যাশ থাকে। না, ব্যাংক এবং ক্যাশ যদি তোমার 1 তারিখ থাকে তাহলে এন্ট্রি দিবা না। জি স্যার। হ্যাঁ, জি 31 তারিখ থেকে নিবা। আর এখানে যেহেতু স্টকটা 1/1 লেখা আছে, এটা আসবে। কিন্তু এখানে যদি স্টক লেখা ব্রেকেটে যদি 31/12 লেখা থাকতো স্টক, তাহলে এইটা আবার আসতো না। স্টক এবং ক্যাশে ব্যাংকের পার্থক্য, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমার জি স্যার। রেকর্ডিং তো আছে, তোমরা পরবর্তীতে আবার শুনে নিও। আচ্ছা স্যালারিজ মানে কি? খরচ না? খরচ কোন দিকে হয়, ডেবিট না ক্রেডিট?
স্যার ডেবিট হবে ডেবিট স্যার, স্যার। ডেবিট, হ্যাঁ। ডেবিট স্যার। ওয়েজে যত খরচ মজুরি এটাও ডেবিট হবে স্যার। ডেবিট হবে। তারপরে প্রভিশন ফর ডাউটফুল ডেট, সেটা ক্রেডিট হবে স্যার। প্রভিশন ফর ডাউটফুল ডেটস হচ্ছে প্রভিশন যত প্রভিশন যদি থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে কি করবা, ক্রেডিট পাশে লিখে দিবা। মানে এটা ভবিষ্যতের জন্য প্রভিশন করার লাইবিলিটি, তুমি এটা ঠিক আছে, প্রভিশন করে লাইবিলিটি মানে ডেট মানে ঋণ, ঠিক আছে। কমিশন পেইড, কমিশন তুমি পেড করছো, এটা তো খরচ, তাই না? স্যার প্রভিশনটা স্যার একটু আবার বলেন স্যার। প্রভিশন ফর ডাউটফুল ডেট, ডাউটফুল মানে কি, সন্দেহ, তুমি যে ঋণ দিয়েছো বা মানে পাইবা কিনা না পাও এটা সন্দেহ আছে, ঠিক আছে, এই জন্য প্রভিশন করে রাখছো, ঠিক আছে, এই জন্য এটা লাইবিলিটি, ঠিক আছে। সোজা কথা, প্রভিশন থাকলে তোমরা এটা ক্রেডিট সাইডে লিখবা, এই কথা থাকবে মনে রাখো, ঠিক আছে। কমিশন পেইড হচ্ছে কমিশন তুমি পেড করছো, এটা খরচ, তাই না, এটা তাহলে কি ডেবিট। ডিসকাউন্ট রিসিভ, আমরা এর আগে পড়ছি ডিসকাউন্ট, স্যার ক্রেডিট হবে স্যার। ডিসকাউন্ট রিসিভ ড্রয়িংস মানে উত্তোলন, প্রতিষ্ঠানের জন্য স্যার এটা ডেবিট হবে স্যার। ডেবিট। ট্রাভেলিং এক্সপেন্স স্যার টিভির সাউন্ড যেখানে স্যার চলতেছে ওটা ডেবিট স্যার। অফ করা যায় না, অনেক ডিস্টার্ব হচ্ছে। নিজেরা যদি তোমরা না করো আমি বারবার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, হ্যাঁ, ট্রাভেলিং এক্সপেন্স মানে কি, খরচ, এক্সপেন্স যেটা আছে এটা খরচ, খরচ মানে ডেবিট। সেলস রিটার্ন, সেলস মানে কি ইনকাম, রেভিনিউ, আর রিটার্ন হলে কি হবে উল্টা, রেভিনিউ মানে বাড়লে কি হয়, ক্রেডিট হয়, আর সেলস রিটার্ন মানে তুমি বিক্রি করছিলে এটা রিটার্ন আসছে, তাহলে এটা ডেবিট হবে, ঠিক আছে। আর পারচেজ মানে কি খরচ, যে প্রথমবার করছি না, পারচেজ খরচ হইতে পারে বা অ্যাসেট হইতে পারে, এগুলা খরচ এবং অ্যাসেট বাড়লে কি হয় ডেবিট। আর পারচেজ রিটার্ন মানে কি কমছে, তুমি পারচেজ এটা রিটার্ন দিছো, এই জন্য এটা ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা, রেন্ট মানে কি বাড়ি ভাড়া বা অফিস ভাড়া, খরচ, তাই না, ডেবিট। ব্যাড ডেটটা বুঝো, এটা কিন্তু বিটিএস, বি এর উচ্চারণটা হবে না, এটা ডেটস হবে, ব্যাড ডেটস, ঠিক আছে, এটা মনে রাখবা। ব্যাড মানে খারাপ, ডেট মানে ঋণ, খারাপ ঋণ, তুমি তোমার বন্ধুকে ঋণ দিয়েছিলা, পাবা না, ঠিক আছে, তার মানে এটা কি ডেবিট, তাই না। তাহলে কারো কোনো কোশ্চেন আছে ট্রায়াল ব্যালেন্সে? সোজা কথা হচ্ছে পরীক্ষা শুরুতেই তোমরা ফরম্যাট আঁকবা, ফরম্যাটে 5টা কলাম হয়, এই অ্যাকাউন্টস গুলা কপি পেস্ট করবা যা থাকবে, আর এই যে অ্যামাউন্ট গুলা যেগুলো দেওয়া আছে এগুলা ডেবিট পাশে বসবে না ক্রেডিট পাশে বসবে সেটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, এত কিছু করার পরও ট্রায়াল ব্যালেন্স নাও মিলতে পারে, ঠিক আছে, আমি কিন্তু জানবো না তোমাদের পরীক্ষা কি মিলতেছে কিনা না মিলতেছে, ঠিক আছে, তোমরা এটা বের করবা। না মিললে কি করবে লাস্টে জানো, অনেক কারণ থাকতে পারে, তোমার যোগ বিয়োগে ভুল হইতে পারে, তোমার যেটা ডেবিটের ঘরে লেখার কথা সেটা তুমি ওই অ্যামাউন্টটা ক্রেডিটের ঘরে লিখেছো, আবার যেটা ক্রেডিটের ঘরে লেখার কথা ওটা ডেবিটের ঘরে লিখেছো, তাই না, এরকম ভুল হইতে পারে, আবার সংখ্যা উল্টাপাল্টা লিখেছো, এগুলো সব চেক করার পরও যদি দেখো যে ট্রায়াল ব্যালেন্স মিলতেছে না, তখন তুমি কি করবা, নিচে সবার নিচে ব্যাড ডেটস আছে না, যে অ্যাকাউন্টটা থাকবে ওই সবার নিচে তুমি লিখবা সাসপেন্স অ্যাকাউন্ট, লিখে রাখো SUSPENSE, সাসপেন্স অ্যাকাউন্ট মানে অনিশ্চিত হিসাব বাংলা বলে, ঠিক আছে, SUSPENSE, সাসপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। অনিশ্চিত হিসাব লিখে নিচে সবাই নিচে লিখে, যেই পাশে তোমার কম হবে ওই পাশে লেখা ব্যালেন্স মিলাই দিবা, ঠিক আছে। ডেবিট পাশে যদি কম হয় তাহলে ডেবিটের যে অ্যামাউন্টটা বের হয়েছে ব্যালেন্সটা কম হচ্ছে ওটা লিখা মিলাই দিবা, আর ক্রেডিটের পাশে যদি কম হয় তাহলে ক্রেডিট পাশে লিখা মিলাই দিবা, ঠিক আছে, আপাতত মিলাই দিতে হয়, তাহলে নিয়ম। তাহলে ক্লিয়ার, ট্রায়াল ব্যালেন্স ক্লিয়ার, পারবে না পরীক্ষাতে তোমরা একদম। জি স্যার। এটা 20 মার্ক দেওয়া হইতেছে তোমাদের সুবিধার্থে, বুঝছো, একদম এটাকে একদম একদম সায়েন্স বা আর্টস দিকেন থেকে আসো না কেন এটা সবাই পারবা, তাই না। এই আসলে এটা আসলে তোমরা রেকর্ডিংটা শুনে নিবা, তাহলে যাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে, শুধু স্টকেরটা সমস্যা, স্টক, ক্যাশ এবং ব্যাংক এটা শুনে নিবা, আর না মিললে সাসপেন্স অ্যাকাউন্ট লিখা যেই পাশে কম ওই পাশে যে অ্যামাউন্টটা ডিফারেন্স হচ্ছে লিখে মিলাই দিবা, ঠিক আছে, এই আর কিছুই নেই, ঠিক আছে। তাহলে আমরা স্যার আমাদের স্যার এক্সামটা কবে হবে স্যার? একদম 13 তারিখে হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স শেষ, আমরা এখন আরেকটা ইতে চলে যাচ্ছি। ও, তাহলে আমাদের কয় মিনিট জানি, আচ্ছা যাক, আমরা এখন যাবো মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট। মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট আরো সোজা, কেমন, তোমার মার্চেন্ডাইজ শব্দটা কি তোমরা জানো, মার্চেন্ডাইজ মানে কি, হ্যাঁ, মার্চেন্ডাইজের নাম শুনছো না, মার্চেন্ডাইজ মানে কি, মার্চেন্ডাইজ মানে পণ্য,
আর মার্চেন্ডাইজিং মানে পণ্য কেনা বেচা করা। অনেকে মার্চেন্ডাইজার হিসেবে কাজ জব করতেছে না অনেকে। হ্যালো, অনেকে মার্চেন্ডাইজার জি স্যার, জব করতেছে না। জি স্যার, অনেকে জব করে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট আমরা চলে যাচ্ছি এখন। হ্যাঁ, পণ্য কেনা বেচা করা, এটা হচ্ছে কি অনেক সময় তোমরা এই যে পণ্য কেনা বেচা মানে কি যে শুধু বাই এবং সেল করে, এটা প্রোডাকশন না। হ্যাঁ, ফ্যাক্টরি শুধু বাই এবং সেল করে। বাইং হাউসের নাম শুনেছো না অনেকে? ওরা যে কাজটা করে এটা মার্চেন্ডাইজের কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা একটু দ্রুত যাচ্ছি, এই যে একটু দেখাচ্ছি কি অবস্থা। মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট, এই যে বাই এন্ড সেল, মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট বাই এন্ড সেল। যেমন যেন হোলসেলার কাছে রিটেলার কিনে কনজিউমার কাছে বিক্রি করে, এই হচ্ছে মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টের কাজ। তাহলে মার্চেন্ডাইজ আমরা যে নরমাল যে অ্যাকাউন্টিং করেছি এখানে কি সমস্ত ইনকাম থেকে আমরা খরচ বাদ দিয়েছি, তারপরে আমাদের নেট ইনকাম চলে আসছে, তাই না? কিন্তু মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টে দেখো আমাদের একটু একটু বেশি একটা একটা আছে, কস্ট অফ গুডস মাঝখানে আছে। তোমার সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস বাদ দিবা, তারপরে তোমার গ্রস প্রফিট আসবে, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিবা, তারপর নেট ইনকাম অথবা লস আসবে। এই যে এটা হচ্ছে নট ইউজড ইন সার্ভিস বিজনেস। আমরা এর আগে যে অ্যাকাউন্ট করছি এগুলো ছিল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, কিন্তু মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টিং এ এই দুইটাই, ওইগুলাতে এই দুইটা ইউজ হয় নাই, এখানে আসছে এই দুইটা ইউজ হয়, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড মানে কি? কস্ট অফ গুডস সোল্ড ইজ দ্য টোটাল কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড। এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি? আচ্ছা, আমরা তো নরমাল জার্নাল করেছি, তাই না? জার্নাল করলাম না আমরা, জাবেদা? মানে কোন একটা ট্রানজেকশন হইলে কোন প্রথম অ্যাকাউন্টটা ডেবিটের অ্যাকাউন্ট আমরা লিখে ডেবিটের ঘরে টাকাটা লিখি, তারপরে নিচে লিখি একটা ডান দিকে সরাই কি ক্রেডিটের অ্যাকাউন্ট লিখে ক্রেডিটের টাকা, তাই না? হ্যাঁ, আমাদের আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমরা আবার জয়েন করবো, আমরা কিন্তু আজকেই শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এটা কোন সিস্টেমে করবো? দুইটা সিস্টেম, এটা হলো পারপেচুয়াল সিস্টেম আর একটা হলো পিরিয়ডিক সিস্টেম। পারপেচুয়াল সিস্টেমটা হচ্ছে প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেলা। হ্যাঁ, ইনভেন্টরি, ইনভেন্টরি তো আমরা জানি মজুদ পণ্য যে হিসাব রাখা হয়। আচ্ছা, পিরিয়ডিক সিস্টেমটা হচ্ছে এক সপ্তাহ পর পরে বা কিছুদিন পর পরে যেটা করা হয়, 6 মাস পর, এইটা হলো পিরিয়ডিক সিস্টেম। আমরা তো যেটা করবো এটা হলো পারপেচুয়াল সিস্টেম। আচ্ছা, আমি যে প্রসঙ্গে আসতেছি, মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টের জার্নাল আর নরমাল জার্নালের মধ্যে শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে কি এই যে ফেচার্স এর যে 2 নম্বরটা আছে না, এটা তোমরা শিখে নিবা। 2 নম্বর কি? এই যে freight cost, purchase returns and allowance and purchase discounts are included in merchandising inventory. এটা মনে রাখবা, ফ্রেট কস্ট মানে কি? জাহাজ ভাড়া, যা মানে জাহাজের খরচ। হ্যাঁ, পণ্য পরিবহন খরচ। পারচেজ রিটার্ন মানে পারচেজ রিটার্ন এবং অ্যালাউন্স। পারচেজ রিটার্ন হইতে পারে তুমি একটা জিনিস পারচেজ করছো আবার রিটার্ন দিলা, বা অ্যালাউন্স পাইছো পারচেজ করতে গিয়ে, এগুলা এবং পারচেজ ডিসকাউন্ট, এগুলা আর ইনক্লুডেড ইন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। আমি সোজা কথা বলতেছি, এটা কি কেন বলতেছি? আমরা নরমাল যে জার্নাল করেছি, হ্যাঁ, এটাও তদ্রুপ একদম সোজা, এটাও জার্নাল, কিন্তু তোমাকে ফ্রেট কস্ট যদি থাকে, যে 2 নম্বর যেটা আছে, ফ্রেট কস্ট লেখাটা থাকলে অথবা পারচেজ রিটার্ন অ্যালাউন্স থাকলে অথবা পারচেজ ডিসকাউন্ট থাকলে, এগুলোর পরিবর্তে আমরা জার্নাল করার সময় কোন অ্যাকাউন্টটা লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টটা লিখবো। এইটুকু শুধু পার্থক্য, ঠিক আছে? নরমাল জার্নালের সাথে এইটার পার্থক্য শুধু এইটাই, ঠিক আছে? তাহলে মানে কি? স্যার স্যার একটু আবার আরেকবার একটু বলেন স্যার। বলবেন স্যার? মানে নরমাল জার্নালের সাথে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি জার্নালের পার্থক্যটা হচ্ছে এই যে ফ্রেট কস্ট যদি থাকে, ধরো না এইরকম লেখা থাকলো ফ্রেট কস্ট পেইড $10,000, তাহলে তুমি ফ্রেট কস্টের নামে 10,000, নরমাল জার্নালে কি ফ্রেট কস্ট ডেবিট লিখবে না যে 10,000, আর ক্যাশ যেহেতু দিতেছে ক্যাশ ক্রেডিট, তাই না? কিন্তু না, মার্চেন্ড এই অঙ্কে তোমাকে ফ্রেট কস্ট কথাটা থাকলে এর পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। ক্লিয়ার? আবার যদি এরকম থাকে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স 10,000, হ্যাঁ, তখন তুমি এর পরিবর্তে এখানে কি লিখবা? এই মার্চেন্ট অ্যাকাউন্ট করতে গেলে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স না লিখা তুমি লিখবা কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট, এটার পরিবর্তে এটা। আবার যদি পারচেজ ডিসকাউন্ট থাকে তাহলে এই কথাটা না লিখা তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবা। ক্লিয়ার জিনিসটা? দেখো একটু চেষ্টা করে। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, সোজা কথা, ফ্রেট কস্ট এর পরিবর্তে অ্যাকাউন্টে চেঞ্জ করে আমরা কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। তারপর ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা অন্য ব্যাপার, এটা আমাদের এই হিসাব অনুযায়ী আসবে, ঠিক আছে? আবার পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স না লিখা এর পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাঁ, জার্নাল করার সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। আবার পারচেজ ডিসকাউন্ট অ্যালাউড থাকলে কোনটা লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এইটুকু শুধু মনে রাখো, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। আরেকটা সিস্টেম হচ্ছে, এটা যেহেতু ওয়ান কাইন্ড অফ এলসির মতো,
যেটা বাইং হাউস, এটা বিদেশির সাথে তুমি লেনদেন করবা, তাহলে এটা কি বাকিতে হবে, তাই না? তাহলে বাকিতে হইলে তো কন্ডিশন থাকে কোনো, তাই না? তাহলে কন্ডিশন থাকা মানে কি, কন্ডিশন গুলা ফিল আপ করতে হবে। এলসি মানে জানো তোমরা, লেটার অফ ক্রেডিট, মানে তুমি বাকিতে পণ্য আনতেছো, লেটার অফ ক্রেডিট মানে বাকিতে পণ্য কিনবা বিদেশে। এলসি করি না আমরা ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টটা অনেকটা এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা আমাদের এখন দেখো, আমরা অ্যাসাইনমেন্টটা দেখতেছি এরকম, ইনফরমেশন রিলেটেড টু স্টিফেন্স কোম্পানি ইজ প্রিপেয়ার্ড বিলো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজাকশন আন্ডার এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এইভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ট্রানজাকশনটা কি, 1 তারিখে অন এপ্রিল 5 পারচেজ মার্চেন্ডাইজ, মানে পারচেজ করছে মার্চেন্ডাইজ মানে কি পণ্য, ফ্রম ব্রায়ান কোম্পানি, অন্য একটা কোম্পানি থেকে, নাম কি ব্রায়ান কোম্পানি, কত ডলারের, $25,000। টার্মস কি, কন্ডিশন কি, 2/10, নেট 30 এফওবি শিপিং পয়েন্ট। এই যে নর্মাল জার্নালের সাথে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি জার্নালে পার্থক্য এইটুকুই, টার্মস থাকে এখানে, কন্ডিশন, কারণ তুমি তো বাকিতে কিনতেছো এলসির মাধ্যমে, তাই না? এই জন্য এখানে কিছু টার্মস থাকে, টার্মস গুলো 2/10 মানে কি জানো, এই যে এপ্রিলের 5 তারিখে কিনতেছো, তো তোমাকে যদি 10 দিনের মধ্যে যদি তুমি টাকা পেমেন্ট করে দাও 25,000, তাহলে তুমি 2% ডিসকাউন্ট পাবে। এটার অর্থটা হলো এরকম, 2/10 মানে তুমি যেদিন কিনতেছো পণ্য, যেন এখানে 5 তারিখে কিনতেছো, তুমি 10 দিনের মধ্যে, মানে কি 5 আর 10 15 দিনের মধ্যে যদি তুমি টাকা দিয়ে দাও 25,000, তাহলে তুমি 2% ডিসকাউন্ট পাবা। আবার নেট অবলিক 30 মানে নেট 30 বলে এটাকে, ঠিক আছে? অথবা 30 দিনের মধ্যে তোমাকে পেমেন্টটা করতেই হবে 25,000। আর এফওবি শিপিং পয়েন্ট মানে ফ্রি অন বোর্ড, এফওবি মানে ফ্রি অন বোর্ড, মানে জাহাজ পর্যন্ত তোমাকে মাল পাঠাই দেবে। এটা একটু বলে দিচ্ছি, তাহলে এই টার্মস গুলোর অর্থটা কি। এই যে এফওবি শিপিং পয়েন্ট মানে সেলার পারচেসেস গুড ফ্রি অন বোর্ড দ্য ক্যারিয়ার এন্ড বায়ার পেজ ফ্রেট কস্ট। এফওবি শিপিং পয়েন্ট এই টার্মসটা লেখা, তাহলে মানে কি, যে বিক্রি করতেছে সে নৌকা পর্যন্ত বা জাহাজ পর্যন্ত মাল পাঠায় দিবে, কিন্তু যারা কিনতেছে ওরা এটার খরচ দিবে, এই ভাড়াটা, ঠিক আছে? এটা হলো এফওবি শিপিং পয়েন্ট, এই টার্মসটা। আর এফওবি ডেস্টিনেশন মানে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন মানে সেলার প্লেসেস দ্য গুডস ফ্রি অন বোর্ড টু দ্য বায়ার্স, মানে একদম বায়ারের ইয়ে পর্যন্ত, ডেস্টিনেশন দোকান পর্যন্ত পৌঁছায় দিবে, এবং টাকাটা কে দিবে, সেলারই দিবে, বায়ার দিবে না। এটা হলো এফওবি ডেস্টিনেশন। তোমরা পড়ে নিবা, নিজেদের মতো করে আরো বুঝিয়ে দিতে পারবা, ঠিক আছে? আর আরেকটা টার্ম যেটা 210 এন্ড, বলছি তাই না, এই যে ক্রেডিট টার্মস মানে 210 নেট 30 ইজ রিড 210, এটা এইভাবে পড়ে, 2/10 মানে 210 বলে, n/30 মানে নেট 30 বলে। আর তার মানে কি, 2/10 মানে 10 দিনের মধ্যে দিলে তুমি 2% ক্যাশ ডিসকাউন্ট পাবা, তুমি যে টাকাটা যে এলসি করছো, হ্যাঁ। আর তাছাড়া নেট 30 মানে 30 দিনের মধ্যে দিতে হবে। আর এই আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মূল অঙ্কে ফিরে যাই। অঙ্কটা এরকম, হ্যাঁ। এই যে ইনফরমেশন রিলেটেড টু স্টিফেন কোম্পানি ইজ প্রেজেন্টেড বিলো। এই কোম্পানির নাম হলো স্টিফেন কোম্পানি। এই প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জার্নাল তোমাদের কি করতে হবে, জার্নাল তৈরি করতে হবে, ঠিক আছে? আমরা তো জার্নাল এর আগেও শিখেছি, কিন্তু এইটার জার্নালটা একটু ডিফারেন্স, কারণ এটাতে টার্মস আছে, ঠিক আছে? প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজাকশন আন্ডার এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই তাহলে প্রথম ট্রানজাকশনটা কি, অন এপ্রিল 5, এপ্রিলের 5 তারিখে প্রথম ট্রানজাকশন হয়েছে, কি ট্রানজাকশন, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ব্রায়ান কোম্পানি ফর $25,000, টার্মস 210 নেট 30 এফওবি শিপিং পয়েন্ট, ঠিক আছে? তার মানে তাহলে আমরা এটা জার্নাল কি হবে, জার্নাল হবে পারচেজ করছো তুমি মার্চেন্ডাইজ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পারচেজ করলে ডেবিট হয় না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ মানে কি পণ্য, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 25,000 টাকা। তাহলে তুমি কি এটা কি ক্যাশে পেমেন্ট পারচেজ করছো নাকি বাকিতে, যেহেতু এটা এলসি টার্মস যেহেতু আছে, শর্ত মানে কেন, কারণ তুমি এটা বাকিতে কিনছো, তাই না? এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল, লাইবিলিটি ক্রিয়েট হয়েছে না, তাহলে তুমি তো ক্যাশ দেও নাই, তাই না? তাহলে অ্যাকাউন্ট লাইবিলিটির উদাহরণ কি, অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। এখানে অবশ্য ডেবিট ক্রেডিট টাকাটা একই জায়গায় লিখছে, তোমরা এইভাবে লিখবা না, ডেবিট ক্রেডিটের টাকাটা একটু এই সাইডে লিখবা, ডান দিকে, ঠিক আছে? ক্রেডিট, ঠিক আছে? আর এখানে তোমার নারেশন দিতে হবে না, আমরা আগের জার্নালে যেরকম নারেশন দিচ্ছি না নিচে, দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মনে থাকবে কয় তারিখে কিনছি আমরা, 5 তারিখে কিনছি, তার মানে এই টার্মস সবসময় পরীক্ষা হলে কিন্তু এই টার্মসটা চেঞ্জ করে দিব, 210 না থেকে 510 হইতে পারে, 410 হইতে পারে, তার মানে কি 10 দিনের মধ্যে দিলে 510 লেখা থাকলে 5% ডিসকাউন্ট পাবে, মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এই আর কি, শুধু এইটুক চেঞ্জ হবে, ঠিক আছে? 210 এর জায়গায় 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, মনে রাখো, ঠিক আছে?
তাহলে তোমাকে এই যে যেদিন কিনছো অন এপ্রিল 5 এইখান থেকে এই 5 থেকে এই কন্ডিশনের দূরত্বটা দেখবা, ঠিক আছে? এখানে যদি 10 থাকে তাহলে 5 এর সাথে 10 এর যোগ করলে 15 তারিখে তোমার লাস্ট পেমেন্ট হইতে হবে, যে 15 তারিখে মধ্যে তখন তুমি 2% ডিসকাউন্ট পাবা। আবার এখানে যদি 3 15 হয় তাহলে 15 হলে কি 5 আর 15 20 তারিখ, তাই না? এটা খেয়াল করবো, এটা কি মেন জিনিস। আচ্ছা যাক, এটা পরে আমরা যাচ্ছি। তাহলে প্রথম ট্রানজেকশনটা কি হচ্ছে, যে পারচেজ করছি মার্চেন্ডাইজ, এই জন্য মার্চেন্ডাইজ ডেবিট, আর যেহেতু বাকিতে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? 1 নাম্বার শেষ। হ্যাঁ, 2 নাম্বারটা কি অন এপ্রিল 6 পেইড ফ্রেট কস্ট, এই যে এত আমি বলছি না, এটা নরমাল জার্নালের মধ্যে মার্চেন্ডাইজ অ্যাকাউন্টিং এর জার্নালের পার্থক্য কি, ফ্রেট কস্ট থাকলে এটা পরিবর্তে কি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা হবে। তাহলে অন এপ্রিল 6 পেইড করছো $900 ফ্রেট কস্ট, তাহলে খরচ না, খরচ মানে ডেবিট। তাহলে এখানে নরমাল হওয়ার কথা ছিল ফ্রেট কস্ট ডেবিট 900, তাই না? কিন্তু মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কোম্পানিতে আর অ্যাকাউন্টিং এর সিস্টেমে ফ্রেট কস্টের পরিবর্তে আমরা লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে? এটা ডেবিট খরচ। আর ক্যাশে যেহেতু হয়েছে ক্যাশ ক্রেডিটের টাকাটা আমরা ডান দিকে লিখবো, সরাই এনে এইদিকে লিখবো, ঠিক আছে? আর বুঝতে অসুবিধা হয়েছে? এইটাই পার্থক্য। হ্যাঁ, তারপরে তোমার 3 তারিখে কি অন এপ্রিল 7, তোমরা কি আসো লাইনে? জি স্যার, আছি আমরা স্যার। জি স্যার, আসি স্যার। আচ্ছা, আমাদের টাইম শেষ হয় নাই না? আচ্ছা যাক, শেষ হইলে আমরা আবার চলে আসবো, ঠিক আছে? আর 1 মিনিট আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে অন এপ্রিল 7 পারচেজ ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর 26,000। এপ্রিলে ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট মানে কি, বাকিতে। অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে বাকি, অন অ্যাকাউন্ট। বাকিতে লায়াবিলিটি হয়, তাহলে তুমি ইকুইপমেন্ট করছো সম্পদ, ইকুইপমেন্টের সম্পদ বাড়লে ডেবিট হয়, আর যেতে লায়াবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, ঠিক আছে? তাহলে এটা বাকিতে হচ্ছে অ্যাকাউন্ট